নেপালে জেনজিরা আন্দোলন করেছিল। নেপালে আন্দোলনের পরে 6 মাসের মধ্যে নির্বাচন করে জেনজিদের প্রতিনিধি প্রধানমন্ত্রীর আসনে বসেছেন, এরকম ঘটনা নেপালে ঘটেছে। কিন্তু বাংলাদেশেও তার আগে একই ধরনের আন্দোলন, একই ফরম্যাটের আন্দোলন, সরকার পতন এবং তারপরে প্রফেসর ইউনূসের 1.5 বছরের মেটিকুলাস শাসনামল। এরপরে বাংলাদেশে জেনজিরা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে, জেনজিরা সফল হতে পারেনি। এই ব্যাপার নিয়ে বিবিসি একটা গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে। বিবিসির সেই প্রতিবেদনটাকে কেন্দ্র করে প্রথম আলো একটা প্রতিবেদন তৈরি করেছে, যেখানে তারা কারণ অনুসন্ধানের চেষ্টা করেছে যে নেপালে জেনজিরা সফল হলেও বাংলাদেশে কেন জেনজিরা ব্যর্থ হলো। চলুন একটু জেনে দেখি বিবিসির ভাষায় কিংবা বিভিন্ন ব্যক্তির বক্তব্যে কি উঠে আসলো জেনজিরা কেন ব্যর্থ হচ্ছে। যখন জেনজিরা ব্যর্থ হচ্ছে এই আলাপ হচ্ছে, তখন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম একজন নেত্রী তিনি আবার আশা প্রকাশ করছেন যে আবার একটা আন্দোলন হবে, যে আন্দোলনের নেতৃত্ব দেবে আলফা জেনারেশন। অর্থাৎ তারা এখনো স্বপ্ন দেখছে যে তাদের পরবর্তী প্রজন্ম আলফা জেনারেশন তাদের অপূর্ণ স্বপ্ন পূরণ করবে এবং তাদেরকে গর্বিত করবে। সেই আলোচনায় করবে এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। বলছিলাম বাংলাদেশে জেনজিদের ধাক্কা খাওয়ার কথা। তার আগে একটি মানবিক কথা বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই কর্মসূচি নিয়ে অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে একদল তরুণ রান্না করা খাবার নিয়ে দাঁড়াতে চাইছে। তাদের এই উদ্যোগটাকে সমর্থন করতে অন্ততপক্ষে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদের এই মানবিক কর্মকে অনুপ্রাণিত করবেন, যেন এই মানবিক বার্তাটা সবার কাছে পৌঁছে যেতে পারে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম জেনজিদের সফলতা ব্যর্থতার কথা। নেপালে জেনজিরা ব্যর্থ হয়নি, তারা সফল হয়েছে এবং নির্বাচনে তাদের প্রতিনিধি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং প্রধানমন্ত্রী নির্বাচন হওয়ার পরে শপথের পরে প্রথম বৈঠকেই ছাত্র রাজনীতি, সরকারি কর্মকর্তাদের রাজনীতি বন্ধ করা সহ বিভিন্ন চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিয়েছে, যেটা বাংলাদেশে প্রফেসর ইউনূসের 1.5 বছরের মেটিকুলাস শাসনের পরে জেনজিদের ব্যর্থ হতে দেখেছি। প্রথম আলো বিবিসি কি বলছে, প্রথম আলোর শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে বাংলাদেশের জেনজি ধাক্কা খেলো, নেপালে সফল হলো কিভাবে। এই প্রশ্নের একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বরেণ্য সাংবাদিক জয় মামুন। তিনি এই প্রথম আলোর একটা ফটোকার্ড শেয়ার করে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি যেটা লিখেছেন, তার পোস্টটা দেখে নিন। তিনি লিখেছেন যে কারণ বাংলাদেশের জেনজিরা ডক্টর ইউনূস নামক এক সুদী মহাজনের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে আন্দোলনে যুক্ত হয়েছিল। সেই আন্দোলনের সামনের দিকে ছিল ছদ্মবেশী স্বাধীনতা বিরোধী জামাত শিবির। তাদের মূল উদ্দেশ্যই দেশ থেকে বৈষম্য বিলোপ নয়, বরং মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা মুছে দেয়া, ভিন্নমত দমন, দেশকে জঙ্গিবাদী মবতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশকে মার্কিন উপনিবেশ হিসেবে প্রতিষ্ঠা করা, সাথে নিজের মামলা মোকদ্দমা প্রত্যাহার করা, ব্যবসাপাতির সুদ টুদ মাপ করানো আর নানা রকম লাইসেন্স টাইসেন্স নিয়ে বাণিজ্য টাণিজ্য বাড়ানো ছিল ইউনূসের জন্য বোনাস। খুবই স্বল্প কথায় জেনজিরা কেন বাংলাদেশে ব্যর্থ হলো সেটা জয় মামুন বলে দিয়েছেন। আমার মনে হয় বিবিসি বাংলা এবং প্রথম আলোর এই রিপোর্টে যেটা উঠে এসেছে তার সারসংক্ষেপ জয় মামুন নিজে বলে দিয়েছেন। নেপালে আমরা দেখেছি যে বাংলাদেশে যেটা হয়েছে সেটা হয়নি। নেপালে আন্দোলনের পরে ছাত্ররা ঘরে ফিরে গিয়েছে, নির্বাচনের সময় তারা নির্বাচন করেছে। কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে, আন্দোলনের পরে জেনজি প্রজন্মকে কখনো সমন্বয়ক, কখনো জুলাই যোদ্ধা, কখনো মানে তৌহিদি জনতা, কখনো এনসিপি, কখনো জামাত, কখনো শিবির, কখনো বিএনপি, বিভিন্নভাবে বিভিন্ন ট্যাগ লাগিয়ে তাদেরকে 1.5 বছর মেটিকুলাসভাবে বাংলাদেশে মবতন্ত্র কায়েম করতে দেখেছি। বিশেষ করে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছেন তাদের চুপ থাকা, তাদের ইন্ধন দেয়া, এই ব্যাপারগুলো দেখেছি। দুর্নীতির ব্যাপার দেখেছি, চাঁদাবাজির ব্যাপার দেখেছি। মবতন্ত্র কায়েম করে যে কারো বাড়িতে হামলা করা, ভাঙচুর করা, আগুন দিয়ে পুড়িয়ে দেয়া, সারা দেশে শত শত মাজার জ্বালিয়ে দেয়া, প্রথম আলো ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়া, ছায়ানট গুড়িয়ে দেয়া, উদিচি ভেঙে ফেলা, বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি ভেঙে ফেলা, যেগুলো এখন এই সময়ে এসে আসিফ নজরুল স্বীকার করছেন যে এগুলো ভুল ছিল, ব্যর্থতা ছিল। মূলত প্রফেসর ইউনূস নিজে থেকে এই তরুণ প্রজন্মকে ধ্বংস করেছেন। তাদেরকে ক্ষমতার মোহ পেয়ে বসেছিল এবং ক্ষমতার মোহ পেয়ে বসার কারণে তারা সরকার
সরকারে যুক্ত হয়েছে, সরকারে যুক্ত হয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করেছে, নিজেদের স্বার্থ উদ্ধার করেছে, সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল করেছে এবং সরকারি খরচে সারা দেশে তারা সফর করেছে, ভ্রমণ করেছে, এই ব্যাপারগুলো ঘটেছে। কিন্তু পত্রিকা কি বলছে? পত্রিকার গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্র শাহ শপথ নেন, একই সঙ্গে দেশটির পার্লামেন্টে তরুণ মুখে ভরে গেছে। দূর থেকে সেসব দৃশ্য দেখে বাংলাদেশি কর্মী উমামা ফাতেমার আক্ষেপ হয়। উমামা ফাতেমা 2024 সালের জুলাইয়ে বাংলাদেশের বিক্ষোভে অংশ নেওয়া হাজার হাজার জেনজি প্রজন্মের তরুণদের একজন। নেপালের তরুণ প্রজন্মের মতো তারাও উত্তাল বিক্ষোভের মধ্য দিয়ে সরকার পতন ঘটিয়েছিলেন। তবে প্রায় 2 বছর হতে চললেও বাংলাদেশের তরুণ আন্দোলন এখন পর্যন্ত কোনো অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের আন্দোলন পরবর্তী প্রথম নির্বাচনে যে রেজাল্ট হয়েছে সেগুলো আমরা জানি, অথচ নেপালের নির্বাচনে ঠিক এর উল্টো হয়েছে। এই যে তাদের বিপুল জয়, বাংলাদেশের নির্বাচনের 1 মাস পর সেখানে নির্বাচন অনুষ্ঠিত হলো। গত মাসে যে নির্বাচন হলো সেখানে স্বতন্ত্র পার্টি RSC বিপুল জয় পেল। দলটির বয়স মাত্র 4 বছর। এই জয়ের ফলে বেশ কয়েকজন জেনজি রাজনীতিক পার্লামেন্টে জায়গা পেলেন। আর RSPর সঙ্গে জোট করে সাবেক র্যাপার বালেন্দ্র শাহ নেপালের নেতৃত্বে আসলেন। এই ব্যাপারগুলো সেখানে ঘটল। উমামা ফাতেমা বলছেন, ব্যক্তিগতভাবে আমি ভীষণ হতাশ হয়েছি। নেপালের তরুণরা যেভাবে নিজেদের সংগঠিত করতে পেরেছে তা দেখে নিজেদের দেশের পরিস্থিতি নিয়ে হতাশ না হয়ে পারিনি। উমামা আরও বলেন, বাংলাদেশে এমন কোনো পরিবর্তন আনতে পারিনি, আমরা আমাদের দেশকে সেভাবে সংগঠিত করে নতুন করে গড়ে তুলতে পারিনি। এটা উপলব্ধি করা স্বাভাবিকভাবেই হতাশার। অর্থাৎ তারা যে হতাশ হয়েছেন, তাদের ফলাফল যে হতাশাজনক, তাদের কর্মকাণ্ড যে হতাশাজনক, এবং এই উমামা ফাতেমাও একসময় এনসিপির বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন জনের চাঁদাবাজির কর্মকাণ্ড নিয়ে সোচ্চার হয়েছেন। এবং নেপালের নেতারা বলছেন তাদের এই সাফল্যের মূল কারণ ছিল সাধারণ মানুষের সঙ্গে সংযোগ তৈরি করতে পারা। কিন্তু বাংলাদেশের জেনজিরা সাধারণ মানুষের সঙ্গে সংযোগ তৈরি করার পরিবর্তে তারা মবতন্ত্র কায়েম করতে ব্যস্ত ছিল। আদালতে পর্যন্ত মব তৈরি করেছে। আদালতে মব তৈরি করে বিচারক বহিষ্কার করা, বিচারককে সরিয়ে দেওয়া, বিভিন্ন গণমাধ্যমে মব করে বিভিন্ন সাংবাদিককে সরিয়ে দেওয়া, মবের কারণে শত শত মানুষের মৃত্যুর ঘটনা, সারা দেশে মাজার গুড়িয়ে দেয়া, বিভিন্ন জায়গায় এই যে কাজগুলো, এবং এই গুলশানের চাঁদাবাজি সহ বিভিন্ন জায়গার চাঁদাবাজি, জুলাই যোদ্ধা পরিচয়ে, সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, এবং এই কাজগুলো করে তারা জনবিচ্ছিন্ন হয়েছে। জনবিচ্ছিন্ন হওয়ার আরেকটা কারণ, তারা ইনক্লুসিভ পরিবেশ তৈরি করার পরিবর্তে এর কবর রচনা করব, ওর কবর রচনা করব, ও থাকতে পারবে না, এ থাকতে পারবে না, এই ঘটনাগুলো ঘটিয়েছে। অথচ নেপালে ক্ষমতাচ্যুত যে প্রধানমন্ত্রী, তাকেও নির্বাচন করতে দেয়া হয়েছে। নির্বাচনে যখন তিনি হেরেছেন, একেবারে গোহারা হেরেছেন, তখন নির্বাচনের পরে নতুন সরকার এসে তাকে গ্রেপ্তার করেছে। তার আগের কর্মকাণ্ডের জন্য তাকে জবাবদিহি করা হবে সেখানে। কিন্তু বাংলাদেশে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনেই অংশ নিতে দেওয়া হবে না, তাদেরকে নিষিদ্ধ করে দিতে হবে। আওয়ামী লীগের যারা দোষী তাদের বিচার করা, সেই করার মাধ্যমে আওয়ামী লীগের অন্যান্য যারা রয়েছে সমর্থক, তাদের অধিকার নিশ্চিত করা, এগুলো যদি তারা করতে পারত, এবং এই 1.5 বছর সময় না নিয়ে 3-4 মাসের মধ্যে তারা যদি নির্বাচন করে আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিত, তাহলে নেপালে যেভাবে সাবেক সরকার ব্যর্থ হয়েছে, বাংলাদেশেও আওয়ামী লীগ সেভাবে জনগণের রায়ে ব্যর্থ হতো, এবং আওয়ামী লীগকে অপ্রয়োজনীয় এটা বলার একটা সুযোগ তৈরি হতো জনগণের ম্যান্ডেটের মাধ্যমে। কিন্তু সেটা না করে আওয়ামী লীগকে কীভাবে মারতে হবে, মব করতে হবে, অপদস্থ করতে হবে, তাদের কবর রচনা করতে হবে, টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর কবর রচনা করতে যাওয়া, তারপরে আর্মির এপিসির মধ্য দিয়ে পালিয়ে সেখান থেকে জীবন বাঁচানো, এই যে ঘটনাগুলো ঘটানো, সেনাবাহিনীর সম্পর্কে, সেনাপ্রধান সম্পর্কে যাচ্ছে তাই বাজে কথা বলা, পার্শ্ববর্তী দেশ ভারত বিদ্বেষী রাজনীতি প্রতিষ্ঠিত করে প্রতিবেশীদের রাগিয়ে দেয়া, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। এই ব্যাপারগুলো নেপালের জেনজিরা করেনি। এখান থেকেই আমাদের নেপাল থেকে আমাদের যে পার্থক্য, সেই পার্থক্যটা স্পষ্ট হয়েছে। জয় মামুন খুবই সংক্ষিপ্ত কথায় যেটা বলেছেন
বলছেন যে আরেকটি বড় কারণ সেটা হচ্ছে যে এই 1.5 বছরে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, 71-কে মুছে ফেলতে হবে, মুক্তিযুদ্ধের মানে স্মারক মুছে দিতে হবে, ভেঙে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে। এই যে ব্যাপারগুলো অর্থাৎ মুক্তিযুদ্ধ বিরোধী, 71 বিরোধী যে ব্যাপারগুলো প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছিল, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়ে যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলোকে জনগণ আসলে সমর্থন করেনি। জনগণ সমর্থন করেনি বলেই বাংলাদেশে জেনজিদের অবস্থা এটা, আর নেপালের জেনজিরা ক্ষমতায় গিয়েছে। এই যে পার্থক্য, এই পার্থক্য থেকে আমাদের জেনজিরা শিক্ষা তো নিতে পারিনি, হয়তো ভবিষ্যতে নিতে পারবে, কিন্তু ওই উমামা ফাতেমাই বলছেন যে পরবর্তীতে আবার আন্দোলন হবে, আবার এই যে বিএনপি সরকার বিরুদ্ধে আবার আন্দোলনের হুমকি দেওয়া হচ্ছে, আবার জুলাই হবে, আবার অভ্যুত্থান হবে, এই কথা বলা হচ্ছে। এবং তারা আশা করছে এবার জেনারেশন আলফা তারা নতুন আন্দোলনের নেতৃত্ব দেবে এবং তারা বিজয় ছিনিয়ে আনবে। কিন্তু প্রকৃত চরিত্র পরিবর্তন না করলে, সেটা জেনারেশন জেড হোক আর জেনারেশন আলফা হোক, কেউই যে বিজয় অর্জন করতে পারবে না, সফল হতে পারবে না, সেটা নেপাল থেকে আমাদের বোধহয় শেখা উচিত। শেখার অনেক কিছু আছে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, কোনটা মূল কারণ? নেপালে জেনজিরা পারল, আমাদের জেনজিরা ব্যর্থ হলো, কারণটা কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন।